না, 20 বছরে নিয়োগ হয় নাই, যেটা এই যে মানে নিয়ম অনুসরণ করে যে নিয়োগ, নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা নিয়ে যে নিয়োগ, সেটা হয় নাই। চিরকুটের মাধ্যমে লিস্ট আসছে, সেই অনুযায়ী তো নিয়োগ হয়েছে। এবং আহ, ওই অনিয়ম করে নিয়োগ দেওয়া যারা আছে তারাও আবার আউটসোর্সিং যারা আছে অনেকে এখন মূল পদে আসতে চাচ্ছে, যে কারণে এই যে এই নিয়োগটা হওয়ার কথা 2016 সালে মামলা করে আটকে দেওয়া হয়েছে। এবং এবারও যখন আমরা নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা জানেন যে সরকারের একটা সিদ্ধান্ত আছে যে শূন্য পদগুলোতে নিয়োগ দেওয়া হবে, যাতে করে আমাদের বেকারত্ব সমস্যা কিছুটা হলেও লাঘব করা যায়। যখন আমরা এটা করতে যাই তখনও নানা ধরনের বাধা আসে, শ্রম আদালতে যায় এবং সেই আদালতের প্রক্রিয়াগুলোতে আসলে আমাদের পক্ষেই রায় আসে এবং আমরা আজকে আলটিমেটলি পরীক্ষাটা নিতে পারছি। এই যে নিতে যে পারবে পরীক্ষাটা, এটাও কিন্তু নিশ্চিত ছিলাম না আমরা এক সপ্তাহ আগেও। তো এর ফলে আপনারা যদি দেখেন যে এখানে 1665টা পদের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন 2,03,494 জন, মানে প্রতি পদের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন 122 জন। মানে আমরা ইউনিভার্সিটিতেও যখন অ্যাডমিশন টেস্ট দিতাম, একটা সিটের বিপরীতে 30 জন 40 জন হয়তো দিতাম। তো এটা থেকে দেখা যায় যে আমাদের আসলে বেকারত্বটা কোন পর্যায়ে আছে এবং সেখানে আমরা আসলে কতটুকু অ্যাড্রেস করতে পারছি। তার মধ্যে এই যে নিয়োগ নিয়ে যেই জটিলতা এবং আদালত, তারপরে আউটসোর্সিং যারা আছে তারা নতুন নিয়োগ হতে দেয় না, এগুলোর কারণে শূন্যপদগুলো পূরণ করার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। আমাদের স্থানীয় সরকার পল্লী সমবায় মন্ত্রণালয়ে প্রায় 60,000 শূন্যপদ আছে এবং এর মধ্যে অধিকাংশই আপনারা জানেন যে পৌরসভা, সিটি কর্পোরেশনের মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো, সেগুলোতে আমরা চাপ দিতে পারি না। কিন্তু আমাদের মন্ত্রণালয়ের অধীনে যেগুলো আছে সেগুলোতে আমরা ইতিমধ্যেই অনেকগুলো সার্কুলার গিয়েছে। এখানে হচ্ছে এটা একটা বড় সার্কুলার, প্রায় 1665 জন, কিন্তু টোটাল আমার কাছে লাস্ট রিপোর্ট অনুযায়ী 3500 জনের সার্কুলার গিয়েছে বিভিন্ন সংস্থা, দপ্তর সংস্থার, কোথাও 100 জন 150 জন এরকম করে। এবং আরও প্রসেসিংয়ে আছে। আমরা এটা করছি যে আগামী 1-2 মাসের মধ্যে এই মন্ত্রণালয় থেকে অ্যাটলিস্ট আরও 10,000 নিয়োগ আমরা করব। যদিও অনেক ধরনের জটিলতা আছে, এটার মতো অনেক নিয়োগ কোর্টে বা বিভিন্ন ধরনের জটিলতায় আটকে আছে, কিন্তু আমরা সেগুলো এক্সপার্টাইট করার চেষ্টা করছি। বর্তমানে এমডি নিয়োগের ক্ষেত্রে সেই বিধিটা আসলে লঙ্ঘন হয়েছে কিনা, যে প্রতিষ্ঠানের বাইরে থেকে প্রেশনে নিয়ে আসার বিষয়, এটা আইনগত ব্যাখ্যা থাকছে। দ্বিতীয়ত, অ্যাসিস্ট্যান্ট বিপক্ষে অনেক কথা এমডি মহোদয় বললেন, কিন্তু এখন যে পদোন্নতির বিষয় মেনশন করেছেন, পদোন্নতি লঙ্ঘন ছিল, আপনি দায়িত্ব নেওয়ার পর যে কজনকে পদোন্নতি দিয়েছেন তাদের বিরুদ্ধে ওই যে ফ্যাসিস্ট সরকারের সময় ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে, ডকুমেন্ট আমাদের কাছে আছে, আপনাদের কাছে থাকার কথা, আদালতে মামলা চলমান আছে। তাহলে হাতে কোনো কয়েকজনকে কিভাবে পদোন্নতি দিলেন? দ্বিতীয়ত, যারা এখানে দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া যেভাবে তাদের নিয়োগের ক্ষেত্রে আপনারা একটা কমিটি গঠন করে দিয়েছেন। এই কমিটিকে জনপ্রশাসন, অর্থ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব সহ 5 জনের যে কমিটি, সেই কমিটি আসলে স্বশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই কমিটি গঠনটা একটিক মানে বিধি অনুযায়ী হয় কিনা, এটা ব্যাখ্যা একটু জানতে চাই। এরপরে অনেকগুলো প্রশ্ন রয়েছে, একবারই বলবো, আমি দুবার বলবো না, আপনাকে সময় পাবে না। আচ্ছা, ওদের বিষয়ে আপনারা কি করবেন? প্রথমত আপনি যেটা বলেছেন যে ইতিমধ্যে এই 5 মাসের মধ্যে পদোন্নতি দেওয়া হয়েছে, এই 5 মাসের মধ্যে কোনো পদোন্নতি দেওয়া হয়নি। অক্টোবর মাসের 22 তারিখে আমি দায়িত্ব গ্রহণ করি। এই 5 মাসের মধ্যে কোনো পদোন্নতির কার্যক্রম হয়নি। 100তম বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে যে সকল স্তরে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা রয়েছেন যারা ডিজার্ভ করেন, অনেকে 14 বছর ধরে এক পদে দায়িত্ব পালন করছেন, পদোন্নতি পাননি। তো সেই পদোন্নতি প্রদানের জন্য যাতে করে বিধি পদ্ধতি অনুসরণ করে আমরা ঠিকঠাকভাবে পদোন্নতি দিতে পারি, সেই কারণে 100তম বোর্ড সভায় পদোন্নতির জন্য একটা পৃথক কমিটি করা হয়েছে। সেই কমিটি কাজ করছে। সেই কমিটি 100তম বোর্ড সভা সিদ্ধান্ত অনুযায়ী গঠিত হয়েছে। মন্ত্রণালয় সেই কমিটি প্রজ্ঞাপন জারি করেছে, অভিবাদন জারি করেছে। আর দ্বিতীয় বিষয়টা বলেছেন যে এমডি নিয়োগের যে বিষয়টি, আপনি যদি পিডিবিএফ আইন 1999 2000 সালে সাথে আছে, সেখানে সার্চ কমিটির মাধ্যমে পিডিবিএফে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিধান বলা আছে। আর একই সঙ্গে পরিচালক নিয়োগের ক্ষেত্রে
পরিচালক প্রশাসন এবং পরিচালক অর্থ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ডেপুটেশনে প্রদান করার বিধান আছে। এই প্রথমবারের মতো এই অন্তর্বর্তীকালীন সরকার এসে ডেপুটেশনে পরিচালক হিসেবে একজন কর্মকর্তাকে জনপ্রশাসন থেকে নিয়োগ করে। তো যেহেতু পরিচালক হিসেবে জনপ্রশাসন থেকে ডেপুটেশনে নিয়োগ করা হয়, ওই সময়ে এইখানে এই প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে যিনি ছিলেন চুক্তিভিত্তিক, সরকার তার চুক্তি বাতিল করে। বাতিল করার কারণে ব্যবস্থাপনা পরিচালকের পদ শূন্য হয়। স্বাভাবিকভাবেই সিনিয়র কর্মকর্তা হিসেবে পরিচালককে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়ার বিধান আছে। ঠিক সেই অনুযায়ী আমাকে দায়িত্ব পালন করতে হচ্ছে, যদিও এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমার ব্যক্তিগত কোনো অভিপ্রায় বা এটা সরকারের অর্পিত দায়িত্ব পালন করছি। আপনি তো এতগুলো প্রশ্ন করলেন। 100তম বোর্ড সভার বিষয়ে আপনারা বারবার বলছেন 4 জন পদত্যাগ করেছিলেন বোর্ড সভার সদস্য যারা আওয়ামী নিয়োগ করেছেন। 100তম বোর্ড সভা করার জন্য কি এমন জরুরি দরকার হলো আপনাদের যে তাদের পদত্যাগপত্র গ্রহণ না করে পদত্যাগপত্র ফিরে দিয়ে তাদেরকে নিয়ে আবার এই বোর্ড সভাটা করতে হবে? আওয়ামী ভিত্তিটা এত কেন? আর দুজন যে জয়েন্ট সেক্রেটারি পদোন্নতির কথা বলেন, শফিক আর শাহিন নামের আমার হ্যাঁ, এখানে মানে আওয়ামী প্রীতিটা, আচ্ছা আমাদের প্রায়োরিটিটা ছিল যে আমাদের যে নিয়োগগুলো স্টাক হয়ে আছে, আপনারা দেখেছেন যে সরকার একটা সিদ্ধান্ত আমাদেরকে দিয়েছে যে শূন্যপদগুলোতে নিয়োগ দেওয়ার জন্য। সবগুলো মন্ত্রণালয় চেষ্টা করছে, কিন্তু নানা জটিলতায় সেটা হচ্ছে না। আমাদের প্রায়োরিটি ছিল দ্রুত শূন্যপদগুলোতে নিয়োগ দেওয়া, এবং উনি তো বললেনই উনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। সুতরাং এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। যদি উনি পূর্ণ এমডি হতেন তাহলে আইনের ব্যত্যয়ের কথা আপনি বলতে পারতেন। তো সেই জায়গা থেকে হচ্ছে বোর্ড সভাটা করা জরুরি ছিল। বোর্ড সভা করা হয়েছে এবং পরবর্তীতে আমরা আগের নিয়োগপ্রাপ্ত যারা অর্গানোগ্রামের বাইরের মেম্বার আছেন, সদস্য আছেন, তাদেরকে বোর্ড থেকে বিধি অনুযায়ী তাদেরকে বোর্ড থেকে সরিয়ে আমরা নতুন মেম্বার নিয়ে এই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করা হবে। আর কারো কোনো প্রশ্ন আছে নাকি শেষ করব? এই বিষয়ের বাইরে আপনার পিসিবি সভাপতি আপনার পিসিবি অ্যাকাউন্ট থেকে প্রায় 340 কোটি টাকা সরিয়ে অন্য অ্যাকাউন্টে রেখেছেন বা নিয়ে গেছেন, এই ধরনের একটা অভিযোগ আসছে। আপনার মন্ত্রণালয়ের অধীন হিসেবে আপনি তদন্ত সহ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি আপনার মন্ত্রণালয়ের অধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যাকে প্রশাসক নিয়োগ করেছেন, তিনি হাট বাজারের যে ইজারা সেখানে একটি নিয়ম বহির্ভূত কাজ করছেন, সিটি কর্পোরেশন এবং দলের লোক দিয়ে হাটের ইজারা নিয়ে করছেন। আর আরেকটা বিষয় হচ্ছে এপিএস কার্ড কেন্দ্র করে নানা ধরনের আলোচনা চলছে। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি উপদেষ্টা হবার আগে আপনার কি পরিমাণ সম্পদ ছিল, এখন কি পরিমাণ সম্পদ আছে, এটি এখনো আপনি প্রকাশ করেননি, কেন প্রকাশ করেননি বা করবেন কি? প্রথমত বিসিবির বিষয় যেটা এসেছে সেটা আমি কথা বলেছি বিসিবির ডিরেক্টরদের সাথে এবং বিসিবির সভাপতির সাথেও, এবং বিসিবির হয়তো ইতিমধ্যে একটা প্রেস রিলিজ দেওয়ার কথা এই বিষয়ে, এফডি বিষয়ক আর কি। তো আমাদের মন্ত্রণালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে এফডি আছে। তো এফডিগুলো যখন অনেকগুলো এফডি করা আছে 10 বছর, 15 বছর, 20 বছর আগে, তা আপনারা জানেন তখন যেই রেট ছিল, কোথাও 5%, কোথাও 6-7% ইন্টারেস্ট রেট ছিল। তো এফডি তো একটা আয়ের উৎস, এবং ওই আয়টা আসলে অপারেশনাল কস্ট সহকারে বিভিন্ন ইয়াতে খরচ করা হয়। তো বিসিবির এফডির ওইটার রেট ছিল হয়তো 7-8%, আমি যতটুকু জানি। এখন যেখানে করা হয়েছে সেখানে 11-12%, এবং যেই ব্যাংকগুলো থেকে অর্থটা আসলে অন্য ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে, ওই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের মানে হলুদ সংকেতমূলক ব্যাংক ছিল, মানে যেগুলো ঝুঁকিপূর্ণ ব্যাংক। তো বিসিবি কিংবা যে কোনো প্রতিষ্ঠানের টাকা, ইভেন আপনার নিজের টাকা আপনি কোনো ঝুঁকিপূর্ণ ব্যাংকে তো রাখতে চাইবেন না। তো সেটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে বিসিবির অভ্যন্তরীণ যেই আসলে প্রসেস বা যেই নিয়ম, সেটা কোনোভাবে ভঙ্গ করা হয়েছে কিনা সেটা আমরা দেখব। বিসিবিতে তো একজন ফাইন্যান্স ডিরেক্টর আছেন, এই ক্ষেত্রে ফাইন্যান্স ডিরেক্টরের মতামত নেওয়া হয়েছে কিনা বা তার অ্যাপ্রুভাল ছিল কিনা, সেখানে কোনো প্রকার স্বেচ্ছাচারিতা হয়েছে কিনা সেটা আমরা দেখব। তবে অর্থটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করা কিংবা ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে ট্রান্সফার করা, আমি বলবো যে এটা ভালো উদ্যোগ। এবং আমি যখন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, আমাদের একটা আপনারা জানেন যে আগের সরকারের সময় শুধুমাত্র ভালো সম্পর্কের প্রেক্ষিতে
একটা থার্ড গ্রেড ব্যাংকে প্রায় 400 কোটি টাকা রাখা ছিল, এবং ওইখান থেকে একটা বড় অংশের টাকা আমরা কখনো পাবো কিনা আমরা জানি না। ব্যাংক থেকে আমাদেরকে বলছে যে 30 বছর তারা কোনো ইন্টারেস্ট দিতে পারবে না, 30 বছর পরে টাকা দিবে কিনা সেটা তারা বিবেচনা করতে পারবে। তো সরকারের এই যে প্রায় 200-250 কোটি টাকার মতো ওইখানে লস হলো, কারণ কি? কারণ হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ ব্যাংকে রাখা। তো এটা আমি শুধু বিসিবি না, অন্য যে কোনো প্রতিষ্ঠান, সরকারি যে কোনো সংস্থা, সবাইকেই, কারণ আপনারা জানেন যে অনেক ব্যাংক খাতকে যেভাবে ধ্বংস করা হয়েছে, আর এই সরকারের অর্থ তো জনগণের অর্থ, এই জনগণের অর্থ যাতে করে ভালো যেই ব্যাংকগুলো আছে, এ গ্রেডের ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংকের একটা মার্কিং আছে আপনারা জানেন, সেই ব্যাংকগুলোতে রাখার আহ্বান থাকবে। আর এর বাইরে আপনারা জানেন যে এর মধ্যে অনেকগুলো কথা চলমান আছে, যে আমার সাবেক এপিএসকে নিয়ে একটা নিউজ হয়েছিল যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা যদি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরবর্তী ইয়েটা দেখেন, এবং আমাদের কাছেও পেপার রয়েছে, সে পদত্যাগপত্র জমা দেওয়ার প্রেক্ষিতে এবং সেটা গ্রহণ করার প্রেক্ষিতে, কিন্তু তো পদত্যাগ আর সরিয়ে দেওয়া তো এক জিনিস না, কিন্তু গণমাধ্যমে বিষয়টা দুঃখজনকভাবে সরিয়ে দেওয়া এসেছে। এবং তারপরে একটা নিউজ হয়তো আপনাদেরও চোখে পড়েছে, আপনারা যারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন, এই যে কত 300 কোটি টাকা নাকি, হ্যাঁ এরকম। আপনারা যদি নিউজটা পড়ে থাকেন, আমি তো একজন সাধারণ নাগরিক, বা সাধারণ নাগরিকটা তো পড়ে, কিন্তু আপনারা যারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন, এটার নিউজটা কতটুকু ক্রেডিবল, এই কোশ্চেনটা আমার আপনাদের কাছে থাকবে। কারণ সেখানে কোনো সোর্স নেই, ব্যক্তি সাক্ষ্য নেই, কোনো ক্রেডিবল ইয়া নেই। সেখানে জানা গেছে বলা আছে মনে হয় 7-8 বার জানা গেছে, এবং সেটা ফলো করে প্রচার করা হয়েছে। আমরা যখন হাউসগুলোর সাথে তো আমাদেরও অনেকের সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে, যখন কথা বলেছি তখন তারা বললো যে বহিরাগত কোনো জায়গা থেকে এই লেখাটা দিয়ে চাপ দেওয়া হয়েছে এটা প্রচার করার জন্য। তো এরকম মিডিয়া ট্রায়াল চলছে। তবে সেই জায়গা থেকে অধিকতর স্বচ্ছতার জন্য আপনারা দেখেছেন যে আমরা দুদককে, যেহেতু তিনি এখন মন্ত্রণালয়ের দায়িত্বে নেই, মন্ত্রণালয়ের দায়িত্ব থাকলে মন্ত্রণালয় থেকে আমরা তদন্ত করতে পারতাম, সেহেতু আমরা দুদককে অনুরোধ করেছি তদন্ত করার জন্য, এবং ইতিমধ্যেই দুদক তদন্ত কার্যক্রম শুরু করেছে। যদি কিছু থাকে সেটাও সামনে আসবে, যদি এটা নিছক গুজব হয় সেটাও সামনে আসবে। আপনারা সবাই দেখতে পারবেন, দুদক একটা স্বাধীন প্রতিষ্ঠান, আপনারা সবাই সেটা জানতে পারবেন। বহিরাগতরা চাপ দিয়ে সংবাদ করেছে, এই কোন শক্তি তারা এখন আপনাদের বিরুদ্ধে চাপ দিয়ে গণমাধ্যম দিয়ে নিউজ করেছে, তাদের কোনো সন্ধান আমরা পেয়েছি না? আপনার ব্যক্তিগত সম্পত্তি আপনি প্রতিষ্ঠা হবার আগে ছিল, এখন কি আছে সেটি প্রকাশ করেননি কেন? হ্যাঁ, হচ্ছে এজাজের যে অনিয়মের কথা যে আমরা এই টিভিতে রিপোর্টে দেখেছি, আর সে বিষয়ে ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে? আপনারা তো জানেন যে কোথা থেকে আসলে হাউসগুলোকে চাপ দেওয়া হয়, এবং আমাদের একটা ক্লিয়ার ডিসিশন ছিল, এবং ক্যাবিনেটও আমরা মাননীয় প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন যে আগেরকার সময়ে, আওয়ামী লীগের সময় বিভিন্ন সংস্থা যেভাবে আসলে হাউসগুলোকে চাপ দিয়ে এক ধরনের নিউজ করতো, আপনারা দেখেছেন জুলাই গণ অভ্যুত্থানেও আপনাদেরই হাউসগুলো ছাত্র জনতার বিরুদ্ধে তো নিউজ করেছে, এটা তো বাস্তব, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। তো আমাদের একটা স্পষ্ট নির্দেশনা ছিল কোনো হাউসকে কোনো প্রকার চাপ দেওয়া হবে না, সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হয়ও না, আপনারা যদি দেখেন। কিন্তু এখানে এখনও তো অনেকগুলো পাওয়ার হাউস রয়ে গেছে যেখান থেকে আসলে এই চেষ্টাগুলো করা হয়ে থাকে, যেটা অত্যন্ত দুঃখজনক। আমরা সেটা অবশ্যই দেখব, তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো যাতে করে স্বাধীন সাংবাদিকতাটা, ফ্রিডম অফ প্রেস থাকে। আর সম্পদের হিসাবের বিষয়ে, সম্পদের হিসাব সরকার সকলের থেকে চেয়েছে, কিন্তু আমি যখন সম্পদের হিসাব দিতে গেলাম তখন আমি দেখলাম যে আয়কর জমা দিতে হলে তো আপনার টিন নাম্বার 1 বছর আগের থাকতে হয়। তো 1 বছর আগে তো আমার টিন নাম্বার নেই, স্বাভাবিকভাবে আমি একজন স্টুডেন্ট, তো আমার তো আয়কর জমা দেওয়ারও সুযোগ নেই। তো আমি আমার টিন নাম্বার করেছি, আশা করি আগামী বছর আয়কর যখন জমা দিব তখন আমি সরকারকে অফিসিয়ালি যেই সম্পদের হিসাবটা সেটা দিতে পারবো। আর আনঅফিসিয়ালি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে যে হিসাব আছে সেটাও আপনারা, আমি হিসাব করে আমি চিন্তা করেছি যে এই দায়িত্ব থেকে যাওয়ার পরে হিসাবটা দিব, কিন্তু চাইলে এখনও দিতে পারি, নো ইস্যুস। ও হ্যাঁ, উত্তর সিটি কর্পোরেশনের গাবতলীহাটের যে বিষয়টা সেটা আমারও নজরে এসেছে। উত্তর সিটি কর্পোরেশন থেকে যেই জবাবটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যারা ইয়ে করেছেন, আবেদন করেছিলেন, সেখানে 1, 2, 3 যারা হয়েছেন সেখানে ফ্যাসিবাদের সময়ের লোকজন তো আছেনই, এর বাইরেও যারা আবেদন করেছেন তাদের আসলে এর মধ্যে অনেকগুলো ক্রাইটেরিয়া তারা ফুলফিল করেন না। সেই জায়গা থেকেও উত্তর সিটি কর্পোরেশন এটা খাস আদায়ের সিদ্ধান্ত নিয়েছে। তবে আমি আমাদের উত্তরের প্রশাসক ওনাকে এটা পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ জানিয়েছি,
যাতে করে সরকারের যেই আয় এই পশুর হাটকে কেন্দ্র করে সেটা কোনোভাবে আসলে হ্যাম্পার্ড না হয়, সিটি কর্পোরেশনের যেই আয় হওয়ার কথা সেটা যাতে কোনোভাবেই হ্যাম্পার্ড না হয়। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? ভাই আপনি তো প্রশ্ন করেছেন, অনেকগুলো করেছেন, আর যদি অন্য কারো আছে আমরা একটা কোশ্চেন হলো শেষ। ওকে, থ্যাংক ইউ। নতুন রাজনৈতিক দল হয়েছে, আপনি সে রাজনৈতিক দলে জয়েন করবেন কিনা, কবে করবেন? বাড়ির সময় নিয়ে আসছে, অনেকে নির্বাচন কেন্দ্রিক কাঁধে মাঠে কাজ করছেন বা এলাকা ভিত্তিক গত রমজানের সময়, ঈদের পরে ঈদের সময় সবসময় কাজ করছেন। আপনি কবে নাগাদ আপনার একটা সিদ্ধান্ত সংশোধিত দিয়েছিলাম জুলাইতে বা জুনে আপনি পদত্যাগ করছেন, আপনার কোনো সম্ভাবনা আছে? এমন তো অনেক কিছুই শোনা যায়, আমার তরফ থেকে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। এবং রাজনৈতিক জুলাই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা তো আছে যে আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি। তবে কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি, কিংবা কখন যুক্ত হব সেটাও এখনও আসলে অনেকটাই আনসার্টেইন। তবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব, কারণ নতুন রাজনৈতিক দল হয়েছে যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন এবং আমাদের বয়সী যারা আছেন তারাই করেছে, তো সেখানে আগ্রহটা তো আছে। কিন্তু এখন পর্যন্ত যতটুকু দেখছি যে নিশ্চয়ই ওনারা কাজ করছেন, তবে যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব, এবং সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে, নট নেসেসারি নতুন রাজনৈতিক দলই হতে হবে। ঠিক আছে, আমরা আজকের যেই পরীক্ষা চলছে এটা নিয়ে সর্বশেষ এটাই বলতে চাই যে আমরা চাই এই নিয়োগটা সর্বোচ্চ স্বচ্ছতার সাথে হোক। মাঝে মধ্যে যেটা হয় আমাদের মন্ত্রণালয় পর্যায়ে কিছু নিয়োগ হলে আমাদের অফিসাররাই এসে কানের কাছে আস্তে আস্তে বলে যে স্যার আপনার কেউ আছে কিনা। তো আমার সবসময় এটাই থাকে যে আমাদের মেধাভিত্তিক নিয়োগের জায়গা থেকেই তো এই গণঅভ্যুত্থান, এবং ম্যারিটোক্রেসিটাকেই সবার আগে স্থান দিতে হবে। সুতরাং রিটেন কিংবা ভাইবাতে কোথাও কোনো প্রকার অনিয়ম যেন না হয়, এটা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি। এই জন্যই রিটার্নের দায়িত্বটা আমরা এমএসটিকে দিয়েছি, যাতে করে প্রশ্ন ফাঁসের একটা সমস্যা আমাদের আছে প্রায় আপনারা দেখে থাকেন। এখন পর্যন্ত এই পরীক্ষায় আমরা কোনো এরকম অভিযোগ পাইনি। আপনারা যদি কিছু পেয়ে থাকেন আমাদেরকে জানাবেন অবশ্যই। আমরা সর্বোচ্চ স্বচ্ছতার সাথে এই নিয়োগটা দিয়েছি এবং পরবর্তী যত নিয়োগ হবে সেটাও সর্বোচ্চ স্বচ্ছতার সাথে শেষ করতে চাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।